হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা শুরু করব নবম শ্রেণীর ভৌতবিজ্ঞানের রায়মার্টিন বা পশ্চিমবিদ্যালয় বইয়ের যে ভৌতবিজ্ঞানের নবম শ্রেণীর 7 নম্বর স্কুলটা আজকে আমরা শুরু করবো। আমরা 6 নম্বর স্কুল অবধি অলরেডি করে ফেলেছি, 7 নম্বর স্কুলটা শুরু করছি আজকে। জানি পরীক্ষা এসে গেছে, ওই জন্য তোমাদের পার্ট টাইম একটা দুটো করে দেওয়ার চেষ্টা করছি, যাতে তোমাদের খুব দ্রুত আর 3-4টি স্কুল আছে শেষ করে দিতে চাইছি। তো চলো দেখো কী বলছে। বলের মাত্র সংকেতই লেখো। বলের মাত্র সংকেত কী জানি আমরা? ml (T⁻⁻²). ঠিক আছে, ml(T⁻⁻²). নেক্সট কোশ্চেন কী বলছে দেখো। নেক্সট কোশ্চেন বলছে যে যেটি ভৌতরাশি নয় সেটি হলো কি? তা কোনটা হবে বলো তো? জল। জল কিন্তু এখানে ভৌতরাশি নেই, বাদ বাকিগুলো এটা ভৌতরাশি, এটা ভৌতরাশি এবং এটা ভৌতরাশি। ঠিক আছে, প্রথম কোনটি স্কেলার রাশি? এর মধ্যে স্কেলার রাশি কোনটি? কার্য কিন্তু এখানে স্কেলার রাশি। দ্বিতীয় গতিসূত্রের গাণিতিক রূপটি হচ্ছে এফ ভেক্টর ইজিক্যাল টু এম তো স্কেলার রাশি, এ ভেক্টর। অপশান সি। সূর্যের চারিদিকে পৃথিবীর প্রদক্ষিণ হলো সূর্যের চারিদিকে পৃথিবীর প্রদক্ষিণ হলো এক প্রকার বৃত্তীয় গতির উদাহরণ কিন্তু। ঠিক আছে, প্রোটন এবং নিউটনের মধ্যে যে কণার আদান প্রদানের ফলে নিউক্লিয় বলে সৃষ্টি হয় তা হলো পাই মেসন। এটা খুব ভালো একটা প্রশ্ন। ঠিক আছে, তারপরে বলেছে হাইড্রোজেনের সবচেয়ে ভারী আইসোটোপের নাম কি? হাইড্রোজেনের সবচেয়ে ভারী আইসোটোপের নাম হচ্ছে 3H1। ঠিক আছে, বলছে কোন বিজ্ঞানী নিউটন আবিষ্কার করেছিলেন? জেমস স্যাডউইক। ঠিক আছে, বলছে আলোকবর্ষ মৌলিক একক না লব্ধ একক? অবশ্যই কিন্তু আলোকবর্ষ লব্ধ একক। বলছে সামুদ্রিক কোন পরিমাপের জন্য কোন একক ব্যবহার করা হয়? সামুদ্রিক কোন পরিমাপের জন্য আমরা রেডিয়ান ব্যবহার করব। কী ব্যবহার করব? রেডিয়ান। আজকে লাল পেন দিয়ে লিখছে। হ্যাঁ, তারপরে বলেছে ক্ষমতা হলো ড্যাশ রাশি। ক্ষমতা কী রাশি বলো তো? ক্ষমতা কিন্তু আমাদের এক প্রকার আমাদের কী রাশি বলো তো? স্কেলার রাশি কিন্তু। হ্যাঁ, ক্ষমতা কিন্তু এক প্রকার আমাদের স্কেলার রাশি। তাহলে ক্ষমতা কী হবে তাহলে? স্কেলার রাশি। বলছে সমান দ্রুতি কিন্তু অসম বেগ সম্পন্ন গতির একটা উদাহরণ হলো সমবৃত্তীয় গতি। তোমাদের ভিতরে এক্সপ্লেন করা আছে সমবৃত্তীয় গতি। ঠিক আছে, সরল দোল গতির ক্ষেত্রে এ প্রপোর্শনাল -x এর অর্থ কী? এর অর্থ মনে রাখবে, এ প্রপোর্শনাল -x হচ্ছে বলতে চাইছে কি, যে বল সরণের সঙ্গে কি সমানুপাতিক, কিন্তু মাইনাস আছে কী জন্য বোঝাচ্ছে? বিপরীত, কিন্তু অভিমুখ সরণ হচ্ছে বিপরীত দিকে। ঠিক আছে, কি বলছে? বল আর সরণ পরস্পর সমানুপাতিক, কিন্তু অভিমুখ বিপরীত দিকে। ঠিক আছে, বলছে বেগ শূন্য কিন্তু ত্বরণ আছে এমন একটির উদাহরণ দাও। আমাদের উদাহরণ হচ্ছে কি, স্থির অবস্থা থেকে অবাধে পতনশীল বস্তু। স্থির অবস্থা থেকে কিন্তু, হ্যাঁ, পতনশীল বস্তু। ঠিক আছে, তোমার বস্তুকে 10 নিউটন বল দিলে, তুমি কোনো বস্তুকে 10 নিউটন বল দিয়ে টানলে বস্তু তোমার উপর যে পরিমাণ বল প্রয়োগ করবে সেটা অবশ্যই 10 নিউটন হবে। ঠিক আছে, নিউক্লিয়াসের স্থায়িত্ব প্রদানকারী বলটির নাম কি? উত্তর হবে নিউক্লিয় বল। বলছে সালফারের পরমাণু ক্রমাঙ্ক 16, ইলেকট্রন বিন্যাস কত হবে? 2,8, কত 6, 2,8,6। কোনো পরমাণুর মেম কক্ষে সর্বোচ্চ কতগুলি ইলেকট্রন থাকতে পারে? এম কক্ষে সর্বোচ্চ দেখো, এম মানে কত? KLM 3 নম্বর কক্ষপথ, কে প্রথম, তারপরে এল, তারপরে এম 3 নম্বর আছে। 3 নম্বর কক্ষপথ হলে সূত্রটা কী আছে? 2n²। এন মানে 3, তাহলে 2 × 3n²। 3 থেকে কত 9, মানে 2 × 9 মানে 18। কটা ইলেকট্রন থাকতে পারে? 18টি। গ্রুপ সি এর প্রথম কোশ্চেন কী বলছে? 50 গ্রাম ভরের একটা নিরেট ধাতব বলকে মাপনীর সঙ্গে থাকা 200 সিসি জলে পুরোপুরি ডুবিয়ে দিলে চলতলের পার্ট পাওয়া যায় 250 সিসি। ঠিক আছে, বলছে ওই বলটির ঘনত্ব কত হবে? তো বলটির ভর কত সেটা একটু বের করে নিই আমরা। বলছে বলটির আমরা যদি ভর বের করি, তাহলে ওই বস্তুটির আয়তন কত হচ্ছে? বস্তুটির আয়তন হচ্ছে 250 থেকে 200 বাদ যাবে, মানে 50 সিসি হবে, বা সেন্টিমিটার। সিসি মানে কিন্তু সেন্টিমিটার কিউব। হ্যাঁ, সিসি মানে কিন্তু সেন্টিমিটার কিউব। সিসি লিখবে না, লিখতে বারণ করা হয় তোমাদের বইতেই। ঘনত্ব মানে কি? ভর বাই আয়তন। ভর মানে কত? 50 গ্রাম। আয়তন মানে হচ্ছে 50 সেন্টিমিটার কিউব। তাহলে 50 কেটে গেলে 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব উত্তর হবে। ঠিক আছে, এরপরে একটা কোশ্চেন দিয়েছে দেখো। বলে সাধারণ স্কেলের সাহায্যে কীভাবে একটা পাতলা কাগজের বেধ নির্ণয় করা যায়? সংক্ষেপে লেখো। দেখে না উত্তরটা কী হবে। উত্তর দেওয়া আছে রৈখিক স্কেলের সাহায্যে বইয়ের পাতার গড় বেধ নির্ণয়। এই পর্যন্ত কিন্তু লিখতে হবে, ছোটো আছে এখানে, এটা কিন্তু দেখে মানে এটা ভালো করে পড়ে নেবে। এগুলো কিন্তু মুখস্থ করতে না, এগুলো কিন্তু জাস্ট পড়ে নিলে হয়ে যায়। এগুলো যারা মুখস্থ করে তারা ভীষণ বোকা, তারা ফিজিক্যাল সায়েন্স বোঝেই না। ঠিক আছে, এগুলো কিন্তু মুখস্থ করবে না, এগুলো কিন্তু তোমরা ভালো করে দুবার পড়ে নেবে, দেখবে নিজের ভাষায় লিখতে পারছো। ঠিক আছে, ওজন বয়সে বাটখারাগুলির ভরের অনুপাত 2:5:2:2:1 অনুপাতে রাখার কারণ কি? তো এই যে ব্যাখ্যা দেওয়া আছে, বহুবার বলেছে এই ব্যাখ্যাগুলো। ঠিক আছে, এই যে দেওয়া আছে এখানে ব্যাখ্যাটা, এটা একটু পড়ে নেবে এখান থেকে দেখে। এটা হচ্ছে আমাদের পেজ নাম্বার তোমার 13 নম্বর পেজ আছে ভট্টাচার্য ব্রাদার্স বইয়ের। বলছে কোনো ব্যক্তি পূর্ব দিকে 4 কিমি যাওয়ার পরে উত্তর দিকে 3 কিমি গেলেন। ঠিক আছে, ওই ব্যক্তি সরণ এবং অতিক্রান্ত দূরত্ব কত হবে? তো দেখো আমাদের সরণ, আমি যদি চিত্রটা যদি আঁকি, মনে রাখবে
এই ধরনের অঙ্ক বলে তোমরা লিখে নেবে উপর দিকে উত্তর, তলা দিকে দক্ষিণ। মনে রাখবে উত্তরের ডান দিকে তুমি যখন ছবি আঁকছো তোমার ডান দিকটা সবসময় পূর্ব হবে আর বাম দিকটা পশ্চিম হবে। তোমার কোনো এটা ভাবার দরকার নেই তুমি স্কুলের কোন দিকে বসে আছো, উত্তর দিকে না দক্ষিণ দিকে না পূর্ব দিকে মুখ করে বসে আছো, সেটা তোমার খোঁজা তো কখনো দরকার নেই, ভুল করবে বলো। মনে রাখবে সবসময় উত্তর হয় খাতার উপরের দিকে উত্তর হয় এবং উত্তরের ডান দিকে হয় পূর্ব, এটা মনে রাখলেই হবে। ঠিক আছে, পূর্বের উল্টো দিকে পশ্চিম আর উত্তরের উল্টো দিকে দক্ষিণ হয়। তারপর বলে যে পূর্ব দিকে কতটা গিয়েছে, পূর্ব দিকে 4 কিমি গিয়েছে, 4 কিমি লিখলাম। উত্তর দিকে 3 কিমি, উত্তর দিকে 3 কিমি লিখলাম। সরণ জানতে চেয়েছে মানে এখানে এটুকু দূরত্ব, অর্থাৎ আমরা বলতে পারি এটা অতিভুজ। অতিভুজের দূরত্ব বের করতে গেলে সরণ মানে কত, √4² প্লাস 3² 4 4 16, 3 3 9 25, 5 বেরোবে। অতিক্রান্ত দূরত্ব কত হবে, 4 কিলোমিটার, 3 কিলোমিটার মানে মোট 7 কিলোমিটার গিয়েছে, তাই 7 কিলোমিটার হচ্ছে অ্যান্সার। বোঝা গেল? উত্তরটা দেখে নাও, 22 পাখি উঠতে পারে না কেন, এর উত্তরটা তোমরা এখান থেকে এই অবধি পেয়ে যাবে, এটা লিখলে হয়ে যাবে। ঠিক আছে, এখান থেকে এই অবধি। ঠিক আছে, এটা দেখে নাও, এখান থেকে এটুকু উত্তর লিখলে কিন্তু তোমাদের হয়ে যাবে। ঠিক আছে, 22 পাখি উঠতে পারে না, দেখে দেখে লিখে নিও ওটা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো কী বলছে আমাদের। এটা তোমরা পেয়ে যাবে রায়মার্টিন বইয়ের 83 পাতায়। তোমরা পেয়ে যাবে কোথায়, রায়মার্টিন বইয়ের 83 পাতা, রায়মার্টিন। ঠিক আছে, তারপরে তো বলেছে চলন্ত বাস হঠাৎ থেমে গেলে যাত্রীদের সামনের দিকে ঝুঁকে পড়ে কেন। এই কোশ্চেনটা তো এখানেই পাওয়া যাবে যে চলন্ত বাস হঠাৎ থেমে গেলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে কেন। ঠিক আছে, যাত্রীর এখানে পেয়ে যাবে এই যে সামনের দিকে হেরে পড়ে কেন, আর ঝুঁকে পড়াটা হচ্ছে গতিযাত্রী পাবে। এই যে চলন্ত গাড়ি হঠাৎ থামলে সামনের দিকে ঝুঁকে পড়ে কেন, হুমড়ি খেয়ে পড়ে কেন। ঠিক আছে, 1 নম্বরে পুরো ব্যাখ্যাটা কিন্তু তোমাদের বলতে হবে। ঠিক আছে, এই পুরো ব্যাখ্যাটা কিন্তু তোমাদের বলতে হবে এখান থেকে। নেক্সট কোশ্চেন দেখো কী বলছে। এটা তোমরা পেয়ে যাবে পেজ নাম্বার 32 ভট্টাচার্য ব্রাদার্স বইয়ের। বলছে গাণিতিক পদ্ধতিতে দেখা যাচ্ছে বন্দুক থেকে গুলি ছুড়লে বন্দুক পিছনের দিকে ধাক্কা খায়, গাণিতিকভাবে ব্যাখ্যা করে বলতে হবে। তো বন্দুক থেকে গুলি ছুড়লে বন্দুকের যে পিছনে হওয়াটা তার গাণিতিক ব্যাখ্যা দেখো দেওয়া আছেই। এই যে 1 নম্বর প্রশ্ন, এখান থেকে শুরু করে একদম এই পর্যন্ত সবটা কিন্তু তোমাদের লিখতে হবে। ঠিক আছে, যে কেন বন্দুক পিছনে সরে আছে তার গাণিতিক ব্যাখ্যা। ঠিক আছে, বাড়িতে দেখবে, বুঝতে না পারলে কমেন্ট অবশ্যই জানাবে, আমি আলাদা করে তাহলে ভিডিও করে বুঝিয়ে দেবো। ঠিক আছে, অবশ্যই কিন্তু কমেন্টে লিখবে বুঝতে না পারলে। নেক্সট দেখো কী বলছে। এটা তোমরা পেয়ে যাবে পেজ নাম্বার 43 ভট্টাচার্য ব্রাদার্স বইয়ের। আইসোটোপগুলির রাসায়নিক ধর্ম অভিন্ন হয় কেন, আগের স্কুলে এই কোশ্চেনটা ছিল। ঠিক আছে, এই স্কুলেও দিয়েছে, তো চলো সমস্যা নাই বলে দিই। এই যে আইসোটোপগুলির রাসায়নিক ধর্ম অভিন্ন হয় কেন, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কিন্তু এবার তোমাদের জন্য। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, দেখে নেবে এটা। ঠিক আছে, নেক্সট কোশ্চেনটাও কী বলছে যে রাদারফোর্ড কী উপলব্ধি করেন যে অধিকাংশ স্থানেই ফাঁকা। একটা পরীক্ষা তিনি করেছিলেন, যে পরীক্ষা থেকে কিন্তু বোঝা যায়। সে পরীক্ষাটা কী দেখবা তোমাদের বইতে আছে। এই যে তিনি এই পরীক্ষার সাহায্যে সিদ্ধান্তে আসেন যে পরমাণুর বেশিরভাগ স্থানে কিন্তু কী হয়েছিল, বেশিরভাগ স্থানে কিন্তু পরমাণুর ফাঁকা। ঠিক আছে, তিনি কিন্তু এই যে রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা করে কিন্তু তিনি বুঝতে পেরেছিলেন। ঠিক আছে, তিনি আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা করার পরে তিনি বুঝতে পেরেছিলেন যে পরমাণুর বেশিরভাগ স্থান কিন্তু ফাঁকা। এই যে যেহেতু ধাতব পাত পরমাণু সমবায়ে গঠিত এবং বেশিরভাগ আলফা কণায় সোনার পাত ভেদ করে সহজে বেরিয়ে যায়, পরমাণুর বেশিরভাগ স্থানে কিন্তু ফাঁকা। ঠিক আছে, এটা কিন্তু তাই তিনি আলফা কণার বিচ্ছুরণ পরীক্ষা থেকে কিন্তু সিদ্ধান্ত করেছিলেন। ঠিক আছে, একটু গুছিয়ে লিখে দেবে। ঠিক আছে, পরমাণুর আধান শূন্য হয় কেন, কারণ পরমাণু কিন্তু নিস্তরিত হয়, তাই না, অর্থাৎ যে কটা প্রোটন থাকে সে কটাই ইলেকট্রন থাকে, তাই পরমাণুর কিন্তু পরমাণুর মোট আধান কিন্তু কী হয়, শূন্য হয়ে যায়। ঠিক আছে, এটার উত্তর এখানে দেওয়া নেই, তোমরা জানো নিশ্চয়ই উত্তরটা, পরমাণুর আধান কেন শূন্য হয়। এবার এই উত্তরগুলো খোঁজা মানে বোকামি করা। ঠিক আছে, তো চলো নেক্সট কোয়েশ্চেন কী বলছি দেখো। বলে পরমাণু আধান শূন্য হয় কারণ আমাদের যে কটা প্রোটন সংখ্যা থাকে সে কটা ইলেকট্রন সংখ্যা থাকে, এই কারণেই। লিখে দেবে গুছিয়ে। নিউক্লিওটাইড কী এর উদাহরণ দাও, দেখে নাও উত্তরটা কী হবে। এই নিউক্লিওটাইড দেখে নাও, নির্দিষ্ট পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা বিশিষ্ট নিউক্লিয়াসকে বলা হয় নিউক্লিওটাইড। যেমন উদাহরণ দিয়ে উদাহরণ দেওয়া যায়। ঠিক আছে, এর উদাহরণ দেওয়া যায়, উদাহরণটা দেখে নেবে। ঠিক আছে, আশা করি বুঝতে অসুবিধা হয়নি কারণ। তো এই ছিল আমাদের নিউক্লিওটাইড, এটা তোমরা বইতেই পেয়ে যাবে পেজ নাম্বার 73। তোমরা যারা ভট্টাচার্য ব্রাদার্সের বই কিনোনি তোমরা অবশ্যই ভট্টাচার্য ব্রাদার্সের বই কিনবে, কারণ এর থেকে ভালো বই কিন্তু ফিজিক্যাল সায়েন্সে তোমরা পাবে না কোথাও। তো গ্রুপ ডি সব কোশ্চেন বলবো না, শুধু সেইগুলোই বলবো যেগুলো ম্যাথামেটিক্যাল টার্ম আছে। অর্থাৎ আমি দেখতে পেয়েছিলাম 2-এর দাগ, এর 3-এর দাগ এবং 3-এর দাগের অথবা, এই দুটোর উত্তর একটু বলে দিচ্ছি তোমাদের। গ্রুপ ডি এর আমি শুধুমাত্র 4-এর দাগের 3 এবং অথবাটা করে দেবো, 3 দাগে আমাদের অথবাটা দেখে নাও একটু। ওই দুটো অঙ্ক আমি দেখছিলাম, এই দুটো অঙ্ক টাইপের জিনিস, তো ওই জন্য করে দিলাম। সমবায়তনের এক্স গ্যাস এবং হাইড্রোজেন গ্যাসের ভর যথাক্রমে এত এবং এত গ্রাম হলে এক্স গ্যাসের আণবিক গুরুত্ব কত হবে। তো দেখে নাও, আমরা জানি যে কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব সমান কি, সমবেদন এক্স গ্যাসের ভর বাই সমবেদন হাইড্রোজেন গ্যাসের ভর। সমবেদন এক্স গ্যাসের ভর কত বলেছে, 12.46,
আর সমায়তন হাইড্রোজেন গ্যাসের ভর হচ্ছে 0.89, এটাকে এটা দিয়ে ভাগ করে দেবো, নিয়ার অ্যাবাউট 14 কাছাকাছি মান আসবে। সুতরাং আমরা বলতে পারি গ্যাসের আণবিক গুরুত্ব তাহলে কত, m=2d, এটা সূত্র আছে, এটা ক্লাস 10 তোমাদের পড়ানো হয় এই সূত্রটা, ঠিক আছে। তোমাদের 9 অতটা আমি তো এখন নজরে আসেনি, তো তার 9 আছে সূত্রটা, যে আণবিক গুরুত্বের বাষ্পীভবন হচ্ছে আণবিক গুরুত্ব সমান বাষ্পীভবনের দ্বিগুণ হয়, তাহলে বাষ্পীভবনের দ্বিগুণ মানে 14 দুগুণ কত 28 হবে, তাহলে ঠিক আছে 28 উত্তর হবে। আচ্ছা, আর একটা কোশ্চেন তোমাদের বইতে আছে, যে বলছে 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইড থেকে 10⁻20টি অণু অপসারণ করলে কতগুলি কার্বন ডাইঅক্সাইড অণু পড়ে থাকবে, দেখে নাও। কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর মানে কত আমরা জানি 12, কার্বনের 12 এবং অক্সিজেনের 16 দুগুণ 32, 32 আর 12 যোগ করে 44 গ্রাম। তাহলে আমরা বলতে পারি যে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড মানে এক মোল কার্বন ডাইঅক্সাইড মানে তার মধ্যে 6.02 × 10⁻23টি অণু, এটা কিন্তু আমরা বলতে পারি। এবার দেখো এটাকে অর্ধেক করছি, অর্ধেক করলে 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইড, তাহলে এটা অর্ধেক হয়ে যাবে, একের থেকে অর্ধেক হয়ে গেলে হাফ 0.5 মোল কার্বন ডাইঅক্সাইড, আর এটার অর্ধেক হয়ে গেলে 0.03.01 × 10⁻23টি অণু হবে, ঠিক আছে, অর্ধেক হয়ে গেল। এবার আমি কী করলাম, এই দশমিকটা 3 ঘর পরে নিয়ে গেলাম, ফলে মাত্র পাওয়ার 3 কমিয়ে দিলাম, মানে 3011 × 10⁻20টি অণু হবে, ঠিক আছে। এবার দেখো 10⁻20টি অণু যদি আমি অণু সরিয়ে নিলে বাকি অণুর সংখ্যা কয়টি, তাহলে 10⁻11 3011 × 10⁻20 মাইনাস 1 × 10⁻20 করতে পারি, এটাকে আমরা একের সঙ্গে গুণ করে তো 10⁻20 হয়, এটা বাদ চলে যাবে, তাহলে দুটো থেকে 10⁻20 কমন চলে গেল, এখানে 3011 থেকে 1 বাদ যাবে, তাহলে 3010 × 10⁻20টি অণু কিন্তু তোমার কী থাকবে, সরিয়ে নেওয়ার পরে অণুর সঙ্গে এতটা অণু পড়ে থাকবে এখন, ঠিক আছে। তো এই ছিল আমাদের কিন্তু 7 নম্বর স্কুলটা, খুব ভালো একটা স্কুল এটা, আমি দেখলাম এই স্কুলটার কোশ্চেনগুলো খুব মারাত্মক কোশ্চেন করেছে, তোমরা কিন্তু খুব ভালোভাবে করবে, ঠিক আছে, এবং প্রতিটা কোশ্চেন কিন্তু তোমরা মুখস্থ করবে, প্র্যাকটিস করবে, রেওয়াজ করবে বারবার, এই জিনিসগুলো মানে বারবার প্র্যাকটিস করবে, ঠিক আছে, বারবার প্র্যাকটিস করলে কিন্তু এই জিনিসগুলো সহজে হয়ে যাবে, ঠিক আছে। এই ছিল আমাদের টোটাল 7 নম্বর স্কুলটাও করলাম, নেক্সট আমরা 8 নম্বর স্কুলটা দেখবো, ঠিক আছে, ডেবরা, হরিমতি, সরস্বতী বিদ্যা মন্দির যেটা, তারপরে 9, 10 আছে, 10 অবধি করে দেবো ওখানে, তোমাদের 11, 12, 13 করবো না, ঠিক আছে। তো চলো আজ এই পর্যন্ত, দেখা হবে আবার কালকে, না আগামীকাল আর বাদবাকিটা চলে আসবে, ঠিক আছে। তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দিও, ঠিক আছে।